বাংলাদেশ তো যুদ্ধ ঘোষণা করেই দিয়েছে। তাদের একজন কর্নেল গতকাল দেখছিলাম ইউটিউবে বোঝাচ্ছেন কিভাবে তারা পশ্চিমবাংলা দিয়ে ঢুকে ভারতবর্ষ দখল করে ফেলতে পারে। তাদের প্রচুর আনসার আছে, 50 লক্ষ নাকি আনসার আছে। টোটাল সৈন্যবাহিনী 20 লাখ নেই। আমাদের ভারতবর্ষের মতো দেশে 16 লক্ষ হচ্ছে সৈন্যবাহিনী যারা অ্যাক্টিভ। আর আরও হয়তো আরও 10-15 লাখ আছে যারা সাপোর্টার, মানে অনেকে আছে না, 14 বছর সেনাবাহিনীতে চাকরি পাওয়ার পরে রিটায়ার্ড হয়ে যায়, অটোমেটিক্যালি রিটায়ার নিয়ে থাকে, কিন্তু তারা যে কোনো সময় ডাকলে তাদের পাওয়া যাবে। তারা কিন্তু সেকেন্ড লাইনে থাকে, তারা সাপোর্টিংয়ের কাজ করে, মূল যুদ্ধ করে যারা অ্যাক্টিভলি আছে। তা ওদের ওইটুকু দেশ, আমাদের 142 কোটি দেশ, আর ওদের ওই 18 কোটির দেশে ওরা ভাবছে এখান থেকে ঢুকে ওখান থেকে, মানে ভাবতে ইউটিউবারগুলো মানে নিজেদের ভিউয়ার বাড়ানোর জন্য যা তা করছে। তাদের দোষ নেই, তারা তো চাইবেই ভিউয়ার বাড়ুক, তারা দুটো পয়সা পাবে, এটা তো ঠিকই আছে। কিন্তু সেটা গোগ্রাসে গিলছে কিছু লোক, নির্বোধ লোক, যারা জানেই না, তারা পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষকে চেনেই না। ভারতবর্ষ হচ্ছে 142 কোটির দেশ, এবং সেখানে 28টা হচ্ছে এরকম রেগুলার রাজ্য, এক্সট্রা আরও 7-8টা রয়েছে যেগুলো কেন্দ্রশাসিত রাজ্য। তা আমাদের ওই পশ্চিমবাংলার থেকে বাংলাদেশ একটুখানি বড়, ধরে নিলে একটুখানি বড়। তাই তাদের মানে আমাদের 25 ভাগের 1 ভাগ বলতে গেলে ভারতবর্ষে। তাই কি লাফালাফি, মানে কি কোগ্রাসে গিলছে, হ্যাঁ, এখান থেকে আমরা ঢুকে যাব, ওখান থেকে ফাঁক দিয়ে ঢুকে যাব, ওরা এখানে দাঁড়িয়ে থাকবে, আমরা দিক থেকে ঢুকে যাব, পিছন থেকে আনসাররা আসবে। আরে এখন কি আর লোক দিয়ে যুদ্ধ হয় রে ভাই, এখন যুদ্ধ হয় আকাশে। কি কি বিমান আছে তোমাদের? কটা বিমান আছে? হ্যাঁ, একবার আমাদের রাফায়েল ঘুরে আসলে তোমাদের যে কটা বিমান আছে অর্ধেক ঘায়েল করে ফেলে দেবে, পালাতে দিশা পাবে না। কথাটা হচ্ছে যে যুদ্ধ কেন হবে? সেখানে একটা তাদের রাজনৈতিক সংকট, দেশের মধ্যে সংকট হয়েছে, ওটা বহুবার হয়েছে, এমন তো নয় যে প্রথম হলো, বহুবার হয়েছে। জিয়ার আমলে হয়েছে, মুজিবের আমলে হয়েছে, এরশাদের আমলে হয়েছে, মোস্তাক আহমেদের আমলে হয়েছে, বহুবার হয়েছে। মানে নাম কি বলবো, খালেদা জিয়ার আমলে হয়েছে, তার ছেলে এখন বিশাল নেতা তারেকুর রহমান। তো যাই হোক, সে তারা একটা আন্দোলন হয়েছে, কখনো আওয়ামী লীগ জিতবে, কখনো বিএনপি জিতবে, কখনো জামাত জিতবে, এটা তো স্বাভাবিক, রাজনৈতিকভাবে হবে। আমাদের এখানে একটা সময় ইউপিএ গভর্নমেন্ট ছিল, অর্থাৎ কংগ্রেস এবং তার সহযোগী দল, এখন এনডিএ গভর্নমেন্ট, এখন বিজেপি এবং তার সহযোগী দল। এটা তো হতেই পারে, সারা জীবন কেউ থাকবে না। ফলে এটা হচ্ছে আমাদের ডেমোক্রেটিক সেট আপের নিয়ম। এবার সেখানে যদি কোনো গণ আন্দোলন হয়, হতেই পারে, হওয়া স্বাভাবিক, মানুষের ক্ষোভ থাকলে তারা কাউন্টার করবে। এবং ঠিকই, আমার অন্তত মনে হচ্ছে, আমি বহু মানে হাসিনা থাকতেও আমি হাসিনার বিরুদ্ধে খবর করেছি, লিখেছি এবং করেছি। আমি বারবার বলতে চেষ্টা করেছি যে হাসিনার লোকেরা লুটেরা, একদম জমি লুট থেকে আরম্ভ করে আজকে যা যা এরা করছে কাউন্টার, সব ওদের কাছ থেকে শেখা, একদম ওদের কাছ থেকেই শেখা। আজকে কোনো যে একটা শুনলাম, একটা রিক্সাওয়ালা বলছে আমার এই লাইনে 326 নাকি নাম্বারটা পেতে তার 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা! আরে বাবা রে, আমরা আমরা তো এখানে 5 লক্ষ টাকা একটা ব্যবসা করে ফেলতে পারি। হ্যাঁ, 5 লক্ষ টাকা দিয়ে তাকে করতে হয়েছে। কোন দেশে আছে, কি ধরনের, কি ভয়ঙ্কর! ছাত্ররা খারাপ বলুক ভালো করে, একটা জায়গায় তো ঠিক ধরেছে যে শালা এই ধরনের তোলাবাজি চলবে না, আর জিনিসপত্র 10 টাকায় কিনে তুমি 40 টাকা বেচবে, সেটাও হবে না। এখান থেকে আলু যাচ্ছে, আমাদের এখান থেকে আলু যাচ্ছে ওখানে কত, 20-25 টাকা করে কিনছে,
তোরা 30 টাকা 35 টাকায় বেচ, না 60 টাকা 70 টাকা বেচবি কেন? এখান থেকে কাঁচা লঙ্কা আমরা 120 টাকা খুচরো কিনি, তাহলে সেই মালটা নিশ্চয়ই 70-80 টাকায় যাচ্ছে, আমি ধরে নেব 100 টাকায় যাচ্ছে। তো ওখানে যে কোনো কোনো সময় 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, 300-400 তো স্বাভাবিক। ফলে এটাও বন্ধ হওয়া উচিত, ছাত্রদের এই আন্দোলনটাকেও সমর্থনযোগ্য। কিন্তু কথাটা হচ্ছে যে তারা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে যে আন্দোলনটা করছে সেটা আমরা মানি না। ওখানকার হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হয়েছে, রেপ হয়েছে, সেটা নিয়ে তো কোনো ছাত্র একটাও কথা বলছে না যে কেন এরকমভাবে। তো সবাই দেখেছে, যারা তাদের একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, হিন্দু মেয়েকে, কে দুলাল কর্মকারের মেয়ে না কে জানো, কই একবারও তো সেখানে যে তাদের পাশে দাঁড়িয়ে চেষ্টা করা হয়নি যে কেন এটা হলো। অর্থাৎ এই ছাত্ররাও চাই হিন্দুদের উপর অত্যাচার হোক, কিন্তু মুসলিমদের উপর অত্যাচার হলে আমরা আছি। যাই হোক, এটা তো হলোই, কিন্তু কথা হচ্ছে এটা এই যুদ্ধ ভাব, আর মানে ভাবি না। চিকেন নিয়ে তোরা কী খাবি? ধুয়ে জল খাবি? চিকেন নেকে ঢুকে আসতে পারবি? হ্যাঁ, তোর হিম্মত আছে? তোর আসবি কি করে? তার আগে বোমায় উড়িয়ে যাবি তোরা। আসবি কি করে ওখান? ওই পর্যন্ত সৈন্য নিয়ে আসবি তো, তারপর দখল করবি। হ্যাঁ, আমাদের 7 সিস্টার তোরা দখল করে নিবি, ক্ষমতা আছে? দু চারজন উগ্রপন্থীরা তারা তোদের ওখান থেকে তোদের সাহায্যে এসে দুটো লোককে মেরে দিয়ে আবার তোদের ওখানে যে লোকালতাতে এলাকা দখল হয়ে যেত, তাহলে তো অনেক আগেই দখল হয়ে যেত। অনেক আগেই মণিপুর, মেঘালয়, মিজোরাম সব স্বাধীন হয়ে যেত। সেই লড়াই তো আমরা দেখেছি। তখন ডেইলি কীভাবে লোক মরছে, কী ভয়ঙ্কর ইয়েটা হচ্ছে ওখানে সেনাবাহিনীর সঙ্গে। তা সেটা তো কন্ট্রোল হয়ে গেছে, এখন তো আর কেউ মরার জন্য সব করে না। মণিপুরের ব্যাপারটা আলাদা, সেখানে হচ্ছে আফিমের ব্যবসা নিয়ে গোলমাল। আফিমের ব্যবসা ওখানে যুক্ত আফগানিস্তান যুক্ত, মায়ানমার যুক্ত, চীন যুক্ত, আর ভারতের একটা অংশ এরা যুক্ত। এরা এই আফিমের ব্যবসা নিয়ে হচ্ছে এদের খেলা। আর ওখানে মানে কুকিরা যারা শহরে থাকে তারা খ্রিশ্চান, আর প্লেনে থাকে হচ্ছে মেইতিরা, এরা হচ্ছে হিন্দু। এইরকম একটা ওখানে হিন্দু খ্রিশ্চানের একটা ডিফারেন্স আছে। এই হচ্ছে ওখানকার লড়াই। মূল লড়াই হচ্ছে যে ওখানে যে ক্ষমতায় থাকবে সে এই ইসের আফিংয়ের নেতৃত্বটা পাবে, কন্ট্রোলটা তার হাতে থাকবে, ব্যবসাটা করবে, কোটি কোটি টাকা কামাবে। এই হচ্ছে রাজনৈতিক নেতাদের ধান্দা, আর এমন কিছুই নেই। এখানে বসে বসে আরে যে মেয়ে দুটো উলঙ্গ হয়েছে হ্যান ত্যান, তারা তো উলঙ্গ হয়ে নিজেরা উলঙ্গ হয়ে প্রতিবাদ করেছে, কেউ তাদের টেনে হিসড়ে উলঙ্গ করেনি। অপপ্রচার। আমাদের সেদিনকার সেই মানে ছবিগুলো আমরা প্রতিদিনই সমস্ত খবর দেখি রাখি, তারা তো নিজেরা খুলে দিয়ে আয় আমাদের রেপ করে যায়, এইভাবে তারা করেছে। এটা তো শুধু এই মণিপুরে এদিন নয়, এটা অনেক অনেক আগে যে আপাম্পা বলা হতো, আপাম্পা আন্দোলন, ওখানে স্পেশাল যে ফোর্স থাকতো তার বিরুদ্ধে বহু মহিলার একদম উলঙ্গ মিছিল করেছে। তারা বহুবার উলঙ্গ মিছিল করে যায়, আমাদের রেপ করে যায়। এটা কোনো নতুন ঘটনা না, হঠাৎ করে এখন সবাই মণিপুরের উদাহরণ টানছে। এটা তারা ইতিহাস জানে না, যারা করে না, আধুনিক যারা পড়াশুনো না করে রাজনীতি করছে বা সাংবাদিকতা করছে, তারা এইসব কথা বলে। মানে আপাম্পার বিরুদ্ধে, হ্যাঁ, তখন মানে মিলিটারির বিরুদ্ধে, এটা কংগ্রেস আমল, তখন মহিলারা উলঙ্গ হয়ে, হাজার হাজার মহিলারা সব উলঙ্গ হয়ে তারা মিছিল করেছে, হ্যাঁ, যে এই মিলিটারিদের উদ্যোগ করতে হবে। তার একটাই কারণ, এই এলাকায় যে এই আফিংয়ের ব্যবসা চলে, স্মাগলিংটা চলে বাংলাদেশের সঙ্গে, এটাই হচ্ছে তাদের অর্থ উপার্জনের সব থেকে বড় রাস্তা। ওটা কেন, বাংলাদেশ পশ্চিমবাংলা জুড়ে যে 4700 কিলোমিটার এরিয়া, এটা সবটাই স্মাগলিং চলে। আমি স্পট ধরে ধরে বলে দিতে পারি কোথা থেকে কী মাল যায়। এটা একটা সময় সব করছে, ওই সব জায়গায় গেছি, রাতের অন্ধকারে গিয়েছি,
এরা কী করে পার করে। একটা সময় নুনের দাম ভয়ঙ্কর হয়ে গেছিলো বাংলাদেশে, হ্যাঁ, এখান থেকে নুন পাচার হতো, হ্যাঁ, প্রচুর নুন পাচার হতো। তা আবার একটা সময় এখানেও নুনের দাম বেড়ে গেছিলো, তখন ওখান থেকে পাচার হতো। এসব অনেক এমনি তো বহু জিনিস, খাবারের জিনিস, চাল ডাল গম থেকে আরম্ভ করে সব পাচার হয়ে যায়। তা এটা আমরা দেখেছি। হরিনগর মুন্সিগঞ্জ, এটা হচ্ছে নদীপথ, এই পথ দিয়ে। এদিকে আমুদিয়া তেঁতুলিয়া, এটা হচ্ছে রাস্তার পথ। আমুদিয়ায় একজনের বাড়ি আছে মানে ভারতে, মানে পশ্চিমবাংলায়, আর রান্নাঘরটা হচ্ছে পূর্ববাংলায়, আমুদিয়া বর্ডার বলে, হাটা বর্ডার। এরকম বহু জায়গায় গেছি। বাগদা দিয়ে ওই পথ দিয়ে বয়রা হয়ে ওপারটায় চলে যাওয়া যায় যশোরের মধ্যে। হ্যাঁ, এসব রাস্তা দিয়ে ইজিলি শয়ে শয়ে মানুষ ওপার যাতায়াত করে। এপারে চায়ের দোকান করতো একটি ছেলে, ওর ওখানে যে চা খেতাম। ও সকালে চলে আসতে পারে, এসে চা করে রাতে বাড়ি ফিরে যেত, জাস্ট ওপারে বাংলাদেশ। কাজে তাদের কাছে বাংলাদেশ আর ওপার এপার নিয়ে কোনো ব্যাপার ছিল না, এত স্বাভাবিক। বহুকাল ধরে এটা হয়েছে, আমরা নিজেরা এইসব এলাকা ঘুরে দেখেছি। আজকে হঠাৎ করে এই বর্ডার এলাকা, আজ হঠাৎ করে সেভেন সিস্টার, কত মানে চিকেন নেই, কত রকম গল্প হচ্ছে। আরে আমি তো বলছি 1 বছরের মধ্যে দেখো না, চিকেন নেক আর চিকেন নেক থাকবে না। কিভাবে চিকেন নেককে ঘিরে ফেলা হবে আর কিভাবে চিকেন নেকটাকে বাড়িয়ে নেওয়া হবে, সেটা দেখে নেবে। যাই হোক, আমি সুকুমার দেবনাথ, আমি আপনাদের সামনে আসি। আপনারা আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন। নমস্কার।